সো হ্যালো এভরিওয়ান, আগে সবাই একবার জয়েন হয়ে যাও, ঠিক আছে? যারা এখনো অবধি জয়েন হওনি সবাই আগে একবার জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো দেখো, আজকে তোমরা জানো তোমাদের সামনে পরীক্ষা, এবং এই পরীক্ষার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলতে পারো বা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দ্বারা একবার সাউন্ডটা আমি চেক করে নিই। ওকে, চলো, সাউন্ড ক্লিয়ার রয়েছে। তো এই এক্সাম, যে কোনো তুমি গভর্নমেন্ট সার্ভিস এক্সাম নাও, চাहे ওটা স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষা হোক, সেখানে একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স বলা হয়, ঠিক আছে? টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? এই টাইম অ্যান্ড ডিস্টেন্সকে অনেকে আবার বলে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? এটাকেই অনেকে বলে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? এবং এই যে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, যেটাকে অনেকে শর্টকাটে এসটিডিও লিখে থাকে, ঠিক আছে, বা টিডিএসও বলে থাকে, ঠিক আছে? তো এই সবকটা যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো সবকটাই কিছুই না, জাস্ট একটাই জিনিসের অনেকগুলো নাম। এবং যে কোনো বা এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে এর থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে? মানে আজকে ভারতবর্ষের মধ্যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ফ্রেম হবেই হবে, ঠিক আছে? এবার দেখো, এর মধ্যেই কিছু অ্যাপ্লিকেশন চ্যাপ্টার থাকে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন চ্যাপ্টার বলতে কি, টিডিএস হচ্ছে নিজে একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, স্পিড টাইম ডিস্টেন্স। দ্বিতীয় এর থেকে একটা অ্যাপ্লিকেশন চ্যাপ্টার হয় যেটার নাম হচ্ছে ট্রেনস, ঠিক আছে? যেটা নাম হচ্ছে ট্রেন। আমরা ট্রেনের কোশ্চেন পরীক্ষায় দেখতে পারি, যেমন কোশ্চেন করে থাকে যে একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করছে, সেই ব্রিজটাকে ক্রস করতে কতক্ষণ সময় লাগবে। একটা ব্রিজ আর একটা ট্রেনকে ক্রস করছে, দুটো ট্রেনকে ক্রস করতে কতক্ষণ সময় লাগবে। তো এই সব টাইপের যে কোশ্চেন, সবকিছু কিন্তু আসে হচ্ছে তোমার ট্রেন চ্যাপ্টারের মধ্যে। এবং এই ট্রেন চ্যাপ্টারের কনসেপ্ট জানার জন্য তোমাকে সব থেকে যে ফাউন্ডেশন চ্যাপ্টার জানতে হবে, সেটা হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স। এবং এছাড়াও আটটা কোশ্চেন আসে বা আটটার অ্যাপ্লিকেশন চ্যাপ্টার হয়েছে, যেটার নাম হচ্ছে বুট অ্যান্ড স্ট্রিম। আজকে মূলত এই ভিডিওটা, যেখানে তোমরা টাইটেল দেখতে পাচ্ছ যে ওয়ান শট ম্যাথামেটিক্স, যার মধ্যে আমি এই তিনটে চ্যাপ্টার, যেটা যে কোনো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তার আমি কনসেপচুয়াল ভিডিও বা বিভিন্ন যে কনসেপ্ট গুলো হয়, যেটা আমরা অ্যাপ্লাই করি এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে, সেগুলোকে আমরা ডিটেলসে একটা ভিডিওতে শিখবো, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। এবং তোমাদেরকে একটাই আমি কথা বলবো, যে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন যদি আমার ঠিকঠাক হয়, আমি কিন্তু যে কোনো টাইপের কোশ্চেন সলভ করতে পারবো। তো চলো, বেশি দেরি না করে শুরু করা যাক। সবারে দেখো, একটা ফর্মুলা আমরা জানি, ছোট বয়স থেকে পড়েছি, যে স্পিড ইকুয়াল টু কি হয় আমার, ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? স্পিড ইকুয়াল টু কি হয় আমার, ডিস্টেন্স বাই টাইম। এইটার থেকেই আটটা ফর্মুলা ডিরাইভ হয়, যেটাকে বলা হয় টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আর এই ফর্মুলা বা এই যে বেস ফর্মুলা, এটা হচ্ছে বেস, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে বেস ফর্মুলা। এই বেস ফর্মুলার থেকে ডিরাইভ হচ্ছে এই ফর্মুলাটা, আর এই বেস ফর্মুলার থেকেই ডিরাইভ হচ্ছে আরেকটা ফর্মুলা, যেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো আলটিমেটলি দেখো, সবকিছু কিন্তু একই জিনিস, জাস্ট আমি ঘুরিয়ে ফিরিয়ে লিখলাম। যদি কোনো প্রশ্ন তোমাকে টাইম বার করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কি অ্যাপ্লাই করবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। যদি তোমাকে ডিস্টেন্স বার করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কি অ্যাপ্লাই করবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, ঠিক আছে? আর স্পিড বার করে দিলে কি বার করবে তুমি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার আশা করছি, একদম ফাউন্ডেশন, একদম বেসিক এই জিনিসটা। এবার এর থেকে যে কনসেপ্টটা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট অফ কনস্ট্যান্ট, ঠিক আছে? কনসেপ্ট অফ কনস্ট্যান্ট, ঠিক আছে? ঠিক আছে, কনসেপ্ট অফ কনস্ট্যান্ট জিনিসটা কি স্যার? দেখো, ধরো আমি বললাম যে এইখান থেকে এ এবং বি হচ্ছে দুটো পয়েন্ট, এদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে কি ডি। দূরত্বটা কি হচ্ছে, ডি, ঠিক আছে?
এবার ধরো আমি বললাম তুমি যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাচ্ছিলে তখন তোমার একবার গতিবেগ ছিল s1। কখন? ধরো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাচ্ছ হেঁটে, তখন তোমার স্পিড সাপোজ আমি বললাম কি s1। আর যদি তুমি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যাচ্ছ এবং তুমি কিসে যাচ্ছ, সাইকেলে করে যাচ্ছ, তখন তোমার গতিবেগ কি হবে সাপোজ s2। এবং এই দুটো কন্ডিশনই দেখো তোমার যে দূরত্ব সেই দূরত্বটা ফিক্সড বা সেম রয়েছে। তাহলে যদি আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, লেখো প্রথমে যদি আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে স্পিড এবং টাইম হয় আমার ইনভার্স প্রপোর্শন। কিসে আসে? আমার ইনভার্স প্রপোর্শনে আসে। ঠিক আছে, কখন ইনভার্স প্রপোর্শনে আসে? যখন আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে স্পিড এবং টাইম আমার ইনভার্স রেশিও অ্যাপ্লাই করে। ঠিক আছে স্যার, আর একটু ডিটেলসে বোঝাবেন? নিশ্চয়ই। এই ইনভার্স প্রপোর্শন মানে কি? ইনভার্স প্রপোর্শন মানে হচ্ছে যদি আমার স্পিড বাড়ে আমার টাইম কমবে, যদি আমার স্পিড কমে তাহলে আমার টাইম বাড়বে। এটা হচ্ছে মূল অ্যাপ্লিকেশন বা অ্যাপ্রোচ বা কনসেপ্ট অফ ইনভার্স প্রপোর্শন। তার মানে কি, যদি স্পিড বাড়ে আমার সময় কম লাগবে, যদি আমার স্পিড কমে তাহলে আমার সময় বেশি লাগবে। ঠিক আছে স্যার, একটা এক্সাম্পল দিয়ে বোঝান। চলো ঠিক আছে, ধরো আমি যদি তোমাকে বলি যে দুটো পয়েন্ট রয়েছে, ঠিক আছে, দুটো পয়েন্ট রয়েছে, ঠিক আছে, একটা জায়গার নাম হচ্ছে সাপোজ আমি বললাম ব্যারাকপুর, আরেকটা জায়গার নাম হচ্ছে সাপোজ শিয়ালদা। ঠিক আছে, যখন তুমি ব্যারাকপুর থেকে হেঁটে শিয়ালদা যাচ্ছ, ব্যারাকপুর থেকে হেঁটে শিয়ালদা যাচ্ছ, তখন তোমার সাপোজ ধরো আমি বললাম যে তুমি যখন ব্যারাকপুর থেকে শিয়ালদা যাচ্ছ হেঁটে, তখন তোমার গতিবেগ হচ্ছে এ কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এ কিলোমিটার পার আওয়ার। যখন তুমি ব্যারাকপুর থেকে শিয়ালদা যাচ্ছ ট্রেনে করে, তখন তোমার গতিবেগ হচ্ছে বি কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো যে যখন তুমি ব্যারাকপুর থেকে শিয়ালদা যাচ্ছ হেঁটে, তখন তোমার অবভিয়াসলি টাইম বেশি লাগবে। যখন তুমি ব্যারাকপুর থেকে শিয়ালদা যাচ্ছ ট্রেনে, তখন তোমার অবভিয়াসলি টাইম কি কম লাগবে। তার মানে এই অ্যাপ্লিকেশনটাই বলছে যে যখন আমার স্পিড বেশি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে টাইম কম লাগছে। যখন আমার স্পিড বেশি, কেন ট্রেনে গেলে স্পিড বেশি হবে, তখন আমি গন্তব্যে পৌঁছাচ্ছি অনেক কম সময়। কিন্তু যখনই আমার স্পিড কম, যখন আমি হেঁটে যাচ্ছি, তখন আমার গন্তব্যে পৌঁছাতে সময় অনেক বেশি লাগছে। যদি তোমার ব্যারাকপুর থেকে শিয়ালদা যেতে 40 মিনিট সময় লাগে ট্রেনে, তাহলে হেঁটে গেলে 3-5-6 ঘন্টা, 4-5 ঘন্টা লেগে যাবে, বা 3-4 ঘন্টা লেগে যাবে হেঁটে গেলে। এই কনসেপ্টটার ভিত্তিতেই একটা অ্যাপ্লিকেশন বা একটা অ্যাপ্রোচ আছে, সেটা লিখবে সাপোজ এ আর বি রয়েছে, এ আর বি না, সাপোজ বলছো, সাপোজ আমি যদি বলি যে দুটো ব্যক্তি রয়েছে, একটা হচ্ছে পি আরটা হচ্ছে কিউ, এদের স্পিডের রেশিও দেওয়া রয়েছে a:b। এদের কিসের রেশিও দেওয়া রয়েছে বা কিসের অনুপাত দেওয়া রয়েছে? এ এবং বি এর স্পিডের অনুপাত দেওয়া রয়েছে। যদি ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট থাকে এবং এ আর বি বা পি এন্ড কিউর স্পিডের অনুপাত যদি a:b হয়, তাহলে ওদের টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিও হয়ে যাবে তোমার b:a। জাস্ট কি হয়ে গেল? রেশিওটা রিভার্স হয়ে গেল। ঠিক আছে স্যার, একটা এক্সাম্পল দিয়ে বোঝাবেন? চলো ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো দুটো ব্যক্তি রয়েছে, একজনের নাম হচ্ছে মোহন আর একজনের নাম হচ্ছে শ্যাম। ঠিক আছে, আমি বললাম মোহনের স্পিড হচ্ছে, ঠিক আছে, 15 কিলোমিটার পার আওয়ার, আর শ্যামের স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, মোহনের স্পিড কত? 15 কিলোমিটার পার আওয়ার, শ্যামের স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যদি তাদের স্পিডের রেশিও নিই, তাহলে 5 দিয়ে গেলে 3 বার যাবে, 5 দিয়ে গেলে 4 বার যাবে। তাহলে মোহন এবং শ্যামের স্পিডের যে অনুপাত সেটা কত হবে? 3:4। এবার যেহেতু আমি বলেছি তোমার ডিস্টেন্সটা কনস্ট্যান্ট রয়েছে বা দুজনেই সেম ডিস্টেন্স ট্রাভেল করছে, তাহলে তাদের টাইমের যে অনুপাত, সেই টাইমের অনুপাত কত হবে? সেই টাইমের অনুপাত হয়ে যাবে তোমার 4:3। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফার্স্ট অ্যাপ্লিকেশন, যেইখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। এই যে অ্যাপ্লিকেশন বা এই যে কনসেপ্টটা তোমাদের বললাম, ঠিক আছে, এই যে কনসেপ্ট তোমাদের বললাম, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, যেখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এক্সাম।
এই কনসেপ্ট থেকে পরীক্ষায় তোমরা প্রশ্ন পাবে। আজকের ক্লাসে সম্পূর্ণ আমি তোমাদের কনসেপচুয়াল ক্লাস করাবো, ঠিক আছে? যত এই তিনটে টপিকের মধ্যে কনসেপ্ট আছে সেই সবকটা কনসেপ্ট কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের ক্লিয়ার করব, এরপর কোনো কনসেপ্ট দেখার দরকার পড়বে না। আচ্ছা, দ্বিতীয় কনসেপ্ট যদি তোমাকে বলি, যেটা তুমি লিখে রাখতে পারো, বাট এর থেকে জেনারেলি কোশ্চেন পরীক্ষায় আসে না। কেন তোমার মাথায় এটা আসতে পারে, স্যার আপনি একটু আগে বললেন যে যদি ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমার স্পিড এবং টাইমের রেশিও কি হয়, ইনভার্স হয়। তাহলে স্যার এটা তো আপনি একটা কথা বললেন, তাহলে আমার তো স্যার যদি স্পিড কনস্ট্যান্ট হয় তখন কি করব, যদি টাইম কনস্ট্যান্ট হয় তখন কি করব? তাহলে লিখে রাখো, জেনারেলি এখান থেকে প্রশ্ন তোমার পরীক্ষা জিজ্ঞেস করবে না, ঠিক আছে, বাট স্টিল আমি বলে দিচ্ছি। সেকেন্ড কন্ডিশনে লেখো, যদি আমার স্পিড কনস্ট্যান্ট হয় সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমার ডিস্টেন্সের যে রেশিও হবে সেটাই আমার টাইমের রেশিও হবে, ঠিক আছে? মানে যেটাকে আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে ডিস্টেন্স অ্যান্ড ডিস্টেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে যদি আমার স্পিড কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে ডিস্টেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি। লজিক্যালি যদি বলি স্যার, লজিক্যালি যদি বলি, দেখো দূরত্ব তোমার স্পিড সেম রয়েছে, মানে তুমি কনস্ট্যান্ট স্পিডে চালাচ্ছ, তার মানে কি তুমি যত দূরত্ব যাবে তত তোমার সময় বেশি লাগবে, যত দূরত্ব গেলে তত সময় বেশি গেলে। ধরো তুমি গাড়ি চালাচ্ছ 40 কিলোমিটার/আওয়ার ফিক্সড করে একদম, তাহলে কি 1 ঘন্টায় তুমি কত দূর যাচ্ছ, 40 কিলোমিটার। 2 ঘন্টায় কত যাবে, 80 কিলোমিটার। 3 ঘন্টায় কত যাবে, 3 4 যা 12, 120 কিলোমিটার। এটাই হচ্ছে কনসেপ্ট, যদি আমার স্পিড কনস্ট্যান্ট হয় ডিস্টেন্সের যা রেশিও হবে টাইমের রেশিও সেম হবে। ওকে স্যার, যদি টাইম কনস্ট্যান্ট হয়, টাইম কনস্ট্যান্ট যদি হয় সেই ক্ষেত্রে ডিস্টেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্পিড, ঠিক আছে? যদি আমার সময় ফিক্স থাকে, যদি আমার সময় ফিক্স থাকে তাহলে সেই ক্ষেত্রে ডিস্টেন্স যতটা যাবে স্পিড সেই অনুযায়ী বাড়বে, ঠিক আছে? তার মানে কি, যদি আমি বলি ডিস্টেন্সের রেশিও যদি আমার a/b হয় তাহলে স্পিডের রেশিও কি হবে, আমার a/b হবে, ঠিক আছে? তাহলে এই দুটো কনসেপ্ট তোমরা দেখে রাখতে পারো বা জেনে রাখতে পারো। জেনারেলি তোমাদের এক্সামে প্রশ্ন তোমাদের দেয় মূলত এই কনসেপ্ট থেকে দেয়, যেটা হচ্ছে তোমার কি, যখন তোমার ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে, এর থেকে জেনারেলি প্রশ্ন নয়, বাট এটা জানাটা কিন্তু ভালো, বিকজ অনেক কোশ্চেনের ক্ষেত্রে আমরা এর যে অ্যাপ্লিকেশন দিয়ে কোশ্চেন সলভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখি, আচ্ছা এছাড়াও যদি আমি তোমাদের কথা বলি, স্যার আরো কিছু ফ্যাক্ট বলুন। আরো কিছু ফ্যাক্ট বলতে গেলে দেখো, যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটাকে বলা হয় কনভার্সন, ঠিক আছে? কি বলতে হয়, কনভার্সন। কনভার্সন মানে কি, এই যে কিলোমিটার/আওয়ার থেকে আমাদেরকে কনভার্ট করতে হয় মিটার/সেকেন্ডে, ঠিক আছে? কিলোমিটার/আওয়ার থেকে আমাকে কনভার্ট করতে হয় মিটার/সেকেন্ডে। আর এই কনভার্সনও কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণ ক্যালকুলেশন মিস্টেক হয়। স্যার কখন আমি 5/18 দিয়ে গুণ করব আর কখন আমি 18/5 দিয়ে গুণ করব একটু আমাকে জানাবেন নিশ্চয়ই। এই ভিডিও তো আমি তাই জন্যই বানাচ্ছি, বা এই ভিডিও তোমরা তাই জন্যই দেখছো এখন। তাহলে এই ক্ষেত্রে যদি আমি বলি 1 কিলোমিটার মানে কি হয়, 1000 মিটার। 1 কিলোমিটার মানে কি হয়, 1000 মিটার। আর 1 আওয়ার মানে কি হয় স্যার, 1 আওয়ার মানে হয়ে গেল 60 মিনিট। এবং 1 মিনিট মানে কি হয়ে যায়, 60 সেকেন্ডস। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি আওয়ারটাকে সেকেন্ডসে কনভার্ট করতে হয় তখন আমি কি করব, তাহলে তাহলে বলতে পারি যে 1 আওয়ার ইকুয়াল টু 60 ইন্টু 60 মানে হচ্ছে 3600 সেকেন্ডস। তার মানে 1 ঘন্টাকে যদি আমাকে সেকেন্ডে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি হচ্ছে 3600 সেকেন্ডস। ঠিক আছে স্যার, ভালোই তো বুঝলাম। তাহলে এবার একটু আমাদেরকে ডেসক্রিপ্ট ভাবে বোঝান, আরো ইজিলি বোঝান। তাহলে দেখো, যদি আমি বলি বা কিলোমিটার/আওয়ারকে যদি আমি মিটার/সেকেন্ডে রিপ্রেজেন্ট করতে আমি কি করব, 1000/3600 সেকেন্ডস। তাহলে এটা কি হয়ে গেল মিটার, আর এটা কি হয়ে গেল সেকেন্ডস, এদের ইউনিট। এবং এটাকে করলেই তোমার আসে হচ্ছে 5/18, ঠিক আছে? কি হয়, 5/18। তার মানে হচ্ছে
কোনো জিনিসকে যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, তাহলে আমায় গুণ কি দিয়ে করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। আর যখন আমি মিটার পার সেকেন্ড থেকে এটাকে কনভার্ট করব কিলোমিটার পার আওয়ারে, তখন ঠিক এর উল্টো দিয়ে আমায় গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? আমার 18/5 দিয়ে আমি গুণ করব। ঠিক আছে, আমি বারবার তোমাদের বলবো এই পয়েন্টটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখে নাও একবার, এই পয়েন্টটা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, এইখান দিয়ে এক্সামে প্রচুর প্রশ্ন ফ্রেম হয়, প্রচুর প্রশ্ন ফ্রেম হয়। ঠিক আছে, বুঝে গেছো? ঠিক আছে, বুঝে গেছো? তাহলে জাস্ট এটা কি উল্টো হয়ে যায়। আচ্ছা, চলো নেক্সট কনসেপ্টে আসা যাক। নেক্সট কনসেপ্ট আছে, যেই কনসেপ্ট দিয়েও তোমার অনেক কোশ্চেন সলভ হবে এবং ভালো ভালো পরিমাণ কোশ্চেন এই কনসেপ্ট দিয়ে আসে। ঠিক আছে, সেই কনসেপ্টটা হচ্ছে, একটা হচ্ছে তোমার টাইম সামেশন মেথড, বা বলতে পারো টাইম এডিশন মেথড। ঠিক আছে, অনেকে হয়তো এর নাম শুনুনি, বাট যখন তোমাদের মেথডটা বলবো তখন তোমরা বুঝতে পারবে। অনেকে হয়তো এই নামটার সাথে হয়তো অতটা পরিচিত নয়, বাট যখন আমি তোমাদেরকে এটা বোঝাবো বা বলবো তখন তোমরা বুঝতে পারবে জিনিসটা কি হয়। ঠিক আছে, দাঁড়াও শুনে নি। চলো, সাউন্ড ঠিক আছে? দেখো, ধরো আমি বললাম তোমাদেরকে যে দুটো ডিস্টেন্স রয়েছে। ঠিক আছে, দুটো ডিস্টেন্স রয়েছে। এটা হচ্ছে ধরো আমার হোম, আর এটা ধরো হচ্ছে আমার অফিস। ঠিক আছে, আমার বাড়ি এবং আমার অফিসের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা কি রয়েছে? আমার ডি রয়েছে। বাড়ির থেকে আমার অফিসের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা কি রয়েছে? আমার ডি রয়েছে। ক্লিয়ার? এবার আমি যদি তোমাদেরকে বলি যে যখন আমি বাড়ির থেকে অফিস যাচ্ছি তখন আমার যে গতিবেগ সেটা সাপোজ হচ্ছে s1, যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি তখন যে আমার গতিবেগ হচ্ছে s2, সরি, তখন আমার গতিবেগ কি হচ্ছে? তখন আমার গতিবেগ হচ্ছে সাপোজ s2। তাহলে যাওয়ার সময় গতিবেগ কি আছে? s1 কিলোমিটার পার আওয়ার। আসার সময় গতিবেগ কি আছে? s2 কিলোমিটার পার আওয়ার। তাছাড়া একটা শর্টকাটে বলি তোমাদের, এটা তোমরা এক্স হয় না, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ধরো আমি বললাম যাওয়ার সময় তোমার গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, আসার সময় তোমার গতিবেগ হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এতটা ক্লিয়ার? যাওয়ার সময় তোমার টাইম লাগছে সাপোজ t1, আসার সময় তোমার টাইম লাগছে সাপোজ t2, আসার সময় টাইম লাগছে সাপোজ তোমার t2। ঠিক আছে, এতটা ক্লিয়ার? আগে ডায়াগ্রামটা দেখো, তারপর তোমাদের আমি ডেরিভেশন করে দেখাবো যে ফর্মুলাটা আলটিমেটলি কি আসে। তোমরা সবাই হয়তো জানো ফর্মুলাটা, অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না, বাট অনেকে ডেরিভেশনটা জানো না যে ডেরিভেশনটা আসছে কি করে। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামটা তুমি বুঝতে পেরেছো? কোন ডায়াগ্রামে ডাউট আছে? তাহলে আমাকে বলো, যখন আমি যাচ্ছি তখন আমার টাইম কত লাগছে? t1। যখন আমি ফেরত আসছি তখন আমার টাইম কত লাগছে? t2। আর যদি আমি দুটো টাইমকে অ্যাড করে লিখি, আমি t লিখতে পারি। তাহলে দুটো টাইমকে আমি অ্যাড করে কি লিখতে পারি? t। তার মানে কি, যেতে যা টাইম লাগছে t1, আর আসতে যা টাইম লাগছে সেটাকে আমি কি লিখতে পারি? t2। তাহলে টোটাল টাইম কি বলতে পারি? টোটাল টাইম হয়ে গেল আমার t1 প্লাস t2। টোটাল টাইম কি হয়ে গেল আমার? t1 প্লাস t2। আর আমরা জানি যে টাইম ইকুয়াল টু কি হয়? আমার ডিস্টেন্স বাই স্পিড। টাইম ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে t1টাকে আমি কি লিখতে পারি? ডিস্টেন্স d। আর স্পিড কি বলেছিলাম? যাওয়ার সময় গতিবেগ কত রয়েছে? x কিলোমিটার পার আওয়ার, আসার সময় গতিবেগ কত রয়েছে? y কিলোমিটার পার আওয়ার। তাহলে d বাই x1 বা dy x প্লাস d বাই y ইজ ইকুয়াল টু t। এবার দেখো স্যার, আপনি d1 d2 কেন নেননি? তোমার মাথায় প্রশ্ন আসতে পারে। বিকজ রিজন কি আছে যে এইখানে দুটো কন্ডিশনে কি আমার ডিস্টেন্স তো ফিক্স, ডিস্টেন্স তো আমার কনস্ট্যান্ট বা ফিক্স বলতে পারো। যে ভাই আমি তো বাড়ির থেকে অফিস যাচ্ছি এবং অফিস থেকে বাড়ি আসছি, তার মানে দুটো কন্ডিশনে ডিস্টেন্স আমি সেম ট্রাভেল করছি। তাহলে যদি আমি ডি কে কমন নিই, ডি কে কমন নিলে কি হবে? 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু আমার টি। ঠিক আছে, বা তুমি এটা ব্র্যাকেটে লিখে রাখতে পারো টোটাল টাইম। তাহলে এবার দেখো, যদি আমি ডিটাকে লিখলাম তাহলে এখানে কি হবে? y প্লাস এক্স
বাই এক্স ওয়াই ইজ ইকুয়াল টু টি। আর যদি আমাকে শুধু ডি বার করতে দেয় তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে এটাকে পুরো ইনটু ঘুরিয়ে দাও জাস্ট, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে যদি ডি আমি বলি তাহলে ডি ইকুয়াল টু কি হবে, এক্স ওয়াই বাই আমার এক্স প্লাস ওয়াই ইনটু টি। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল আমার একটা ফর্মুলা, এবং এই ফর্মুলা দিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন ফ্রেম করে অনেক সময়। ঠিক আছে, দেখে নাও একবার। তোমরা হয়তো অনেকেই এই ফর্মুলাটা জানো, ঠিক আছে, বাট এর যে ডেরিভেশনটা কি করে আসছে সেই ডেরিভেশনটা অনেকেই হয়তো জানো না। তো যেহেতু আজকে ওয়ান শট কনসেপচুয়াল ক্লাস, আমি এখানে সম্পূর্ণ ডিটেলস এবং ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাবো আজকে সেশনে। আচ্ছা, এটা হয়ে গেল কি তোমার টাইম অ্যাডিশন মেথড। ঠিক আছে, টাইম অ্যাডিশন বা টাইম সামেশন মেথড। একটা প্রশ্ন আছে যেখান থেকে খুব এক্সামে প্রশ্ন কমন থাকে, সেটাকে বলা হয় টাইম ডিফারেন্স মেথড। কি বলা হয়? টাইম ডিফারেন্স মেথড। ঠিক আছে, এটা নোট করবে। টাইম ডিফারেন্স মেথড মানে কি, ধরো তুমি যাচ্ছ এবং তুমি আসছো, তার মধ্যে যে টাইম গ্যাপটা, ধরো যাওয়ার সময় তোমার লাগছে 4 ঘন্টা, আসার সময় তোমার লাগছে 2 ঘন্টা, সেই যে গ্যাপটা 2 ঘন্টা, সেটাই কি হচ্ছে টাইম ডিফারেন্স। তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, সেই ক্ষেত্রে ধরো আমি লিখলাম T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কি টি, বা এটাই হচ্ছে টাইম ডিফারেন্স। আর ডিফারেন্স ইন টাইমটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডেল্টা টি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডেল্টা টি দিয়ে। ঠিক আছে, আশা করছি তোমরা যখন স্কুলে পড়তে তখন এই ডেল্টা মানে কি, অ্যাকচুয়ালি ডেল্টা হিটকে রিপ্রেজেন্ট করে, বাট এই ক্ষেত্রে মাথায় রাখবো যে টাইম ডিফারেন্সকে। ঠিক আছে, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে স্যার আপনি T1টা কেন আগে লিখলেন, T2 কেন লিখলেন না। দেখো বিষয়টা হচ্ছে তুমি T1 বা T2 কোনো কি আগে লিখতে পারো, যে রেজাল্টটা আসবে সবসময় পজিটিভ আসবে। ঠিক আছে, দেখা যাক কেমন করে উত্তর আসে। ঠিক আছে, আমি এই ক্ষেত্রে এক্সাম্পল নিয়েছি যে আমার T1 ইজ গ্রেটার দেন T2, আমি এই ক্ষেত্রে নিয়েছি এক্সাম্পল। তাহলে ডিস্টেন্স আমার ফিক্স, তাহলে ডি বাই এক্স মাইনাস ডি বাই ওয়াই ইজ ইকুয়াল টু ডেল্টা টি। তাহলে ডি যদি কমন নিয়ে আমি কি লিখতে পারি, ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকুয়াল টু ডেল্টা টি। তাহলে এইখান থেকে ডি ইকুয়াল টু কি হবে, ডি ইকুয়াল টু হয়ে যাবে এক্স বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, এটাকেই বলা হয় তোমার টাইম ডিফারেন্স মেথড, এবং এখান দিয়ে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষাতে ফ্রেম হয়। ঠিক আছে, এবার স্যার যদি এখানে আমার T2 গ্রেটার দেন T1 হতো, সেই ক্ষেত্রে আপনি কি করতেন, সেই ক্ষেত্রে কিছুই না, ফর্মুলাটা পরিবর্তনে তখন কি হতো, ফর্মুলাটা পরিবর্তন হয়ে যেত ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা টি। ঠিক আছে, এটাই হতো সেই ক্ষেত্রে পরিবর্তন। সাউন্ডটা ঠিক আছে কিনা দেখো। ওকে, সাউন্ড চলো ঠিক আছে। ওকে, হট করে নোটিফিকেশন এলো নেটের, তাই জন্য। চলো, বুঝে গেছে এই জায়গাটা। কারোর কোনো ডাউট এখানে আছে, ডাউট থাকলে আমাকে জানাবে, ডাউট থাকলে আমাকে বলবে। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এবার এই রিলেটেড কোশ্চেন অলরেডি আমি ক্লাসে, যারা পেড ব্যাচের স্টুডেন্ট, আমি পেড ব্যাচেও করিয়েছি, এবং ইউটিউবেও অনেক ক্লাসে আমি এই টাইপের কোশ্চেন করিয়েছি, বাট যেহেতু আজকে সম্পূর্ণ কনসেপচুয়াল ক্লাস, সেই ক্ষেত্রে আমি জাস্ট কনসেপ্ট পড়াচ্ছি। এরপর যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট থাকে, সেই কনসেপ্টটার নাম হচ্ছে কি অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, সেই কনসেপ্টটার নাম কি হচ্ছে অ্যাভারেজ স্পিড। দেখো, অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলা বা অ্যাভারেজ স্পিড অ্যাকচুয়ালি কি হয়, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। অ্যাভারেজ স্পিড মানে কি হচ্ছে, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। স্যার একটু ভেঙে বলুন। চলো ঠিক আছে, ধরো আমি যদি বলি আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুর। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করলাম, ব্যারাকপুর থেকে আমি কোথায় এলাম, বেলঘড়িয়া। কোথায় এলাম, বেলঘড়িয়া। ঠিক আছে,
তারপর এখান থেকে হেঁটে আমি ইনস্টিটিউটে এলাম বা আমার অফিসে এলাম, ঠিক আছে। তাহলে দেখো আমার যে জার্নিটা, এই জার্নিটা কি ব্রেক জার্নি। প্রথম আমি ব্যারাকপুর থেকে বেলঘড়িয়া গেলাম, তারপর বেলঘড়িয়ার থেকে আমি অফিসে এলাম। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি যে আমার ব্যারাকপুর থেকে বেলঘড়িয়া যে দূরত্ব সেটা সাপোজ 20 কিলোমিটার, ঠিক আছে। আর আমার বেলঘড়িয়ার থেকে অফিসে যে দূরত্ব সেটা সাপোজ আমার 10 কিলোমিটার, ঠিক আছে, বুঝতে পেরেছো। ধরো আমি যদি বলি ব্যারাকপুর থেকে বেলঘড়িয়া আসতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, 2 ঘন্টা সময় লেগেছে। আর বেলঘড়িয়ার থেকে আমার অফিস আসতে সাপোজ টাইম লেগেছে আমার 1 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে যদি তোমায় প্রশ্ন করে যে তাহলে আমার অ্যাভারেজ স্পিড কত হবে, তাহলে আমার অ্যাভারেজ স্পিড কি হবে, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স মানে কত, 20 প্লাস 10, আর টোটাল টাইম কত, 2 প্লাস 1, তার মানে 30 বাই 3, মানে হয়ে গেল 10 কিলোমিটার পার আওয়ার। এই 10 কিলোমিটার পার আওয়ার কি হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড, 10 কিলোমিটার পার আওয়ার কি হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড, বোঝা গেছে। এবার অনেক সময় তোমাদের পরীক্ষা যে জিনিসটা হবে সেটা হবে কি, যে এখানে দেখো আমি তোমাদেরকে ডাইরেক্টলি টাইমটা দিয়ে দিয়েছি, ডাইরেক্টলি তোমাকে টাইমটা বলে দিয়েছি বা মেনশন করে দিয়েছি। অনেক সময় কি হবে তোমাদেরকে টাইমটা মেনশন করা থাকবে না পরীক্ষার ক্ষেত্রে। লেটস একটা টেক অ্যান এক্সাম্পল, সেম এক্সাম্পল নিচ্ছি যে আমি ব্যারাকপুর থেকে যাচ্ছি শিয়ালদা, ঠিক আছে। শিয়ালদার থেকে যাচ্ছি আমি সাপোজ মৌলালি, ঠিক আছে, শিয়ালদার থেকে যাচ্ছি আমি মৌলালি। এটা অনেকে হয়তো চিনবে এই জায়গাগুলো, অনেকে হয়তো চিনবে না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো আমি যদি বলি যে আমার বেলঘড়িয়ার থেকে শিয়ালদা দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, সব কিন্তু হাইপোথেটিক্যাল, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ডিস্টেন্স না, এতে কম ডিস্টেন্স। আর শিয়ালদার থেকে মৌলাটির ডিস্টেন্স হচ্ছে সাপোজ 10 কিলোমিটার, ঠিক আছে। বেলঘড়িয়ার থেকে যখন আমি শিয়ালদা যাচ্ছি আমার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, আর যখন আমি শিয়ালদার থেকে মৌলালি যাচ্ছি হেঁটে তখন আমার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো অ্যাকর্ডিং টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু ফর্মুলা অফ অ্যাভারেজ স্পিড আমায় কি বলে, অ্যাভারেজ স্পিড আমাকে বলে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই আমার টোটাল টাইম টেকেন, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। এবং গল্প কি হয়ে যাচ্ছে স্যার, আমি টোটাল ডিস্টেন্স বলতে পারছি যে 40 প্লাস 10 মানে 50, ঠিক আছে। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 40 প্লাস 10, প্লাস দেখো টোটাল টাইম টেকেন আমি জানি না যে টোটাল কতক্ষণ টাইম লাগছে, বাট ইন্ডিভিজুয়ালি তো আমি জানি, ইন্ডিভিজুয়ালি তো আমি টাইম বার করতে পারবো। কি করে দেখো, ইন্ডিভিজুয়ালি বার করার জন্য কি করব, টাইম ইকুয়াল টু কি হয়, টাইম ইকুয়াল টু হচ্ছে আমার ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড মারলে কত হচ্ছে 40 বাই 20 করলে কত হচ্ছে 2 আওয়ার, প্লাস এই ক্ষেত্রে 10 বাই 2 করলে কত হচ্ছে 2 আওয়ার। তাহলে এখানেও কত হয়ে গেল 2 আওয়ার, কিছুই না। এই জায়গাটা যদি একটু ভেঙে ভাঙে কারোর বুঝতে যদি অসুবিধা হয়, আমি এই জায়গাটা কি লিখতে পারি, তোলার জায়গাটা টোটাল টাইমের জায়গায় ডিস্টেন্স 1 বাই স্পিড 1 প্লাস ডিস্টেন্স 2 বাই স্পিড 2 ভেঙে লিখছি আমি। তাহলে এইখানে আমি লিখতে পারি যে 40 বাই 20 প্লাস 10 বাই 5, এটা কবার যাবে 2 বার, এটা কবার যাবে 2 বার, তাহলে কত হয়ে গেল 50 বাই 4। তাহলে 50কে যদি আমার 4 দিয়ে ভাগ করতে মানে 25 বাই 2 মানে 12.5, তাহলে আমার অ্যাভারেজ স্পিড কত হয়ে গেল, অ্যাভারেজ স্পিড হয়ে গেল আমার 12.5 কিলোমিটার পার আওয়ার। মানে এই যে হোল জার্নিটা করলাম, এই হোল জার্নিতে আমার অ্যাভারেজ স্পিড কত আসছে, আমার অ্যাভারেজ স্পিড আসছে হচ্ছে তোমার 12.5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা এছাড়াও এর মধ্যে দুটো কনসেপ্ট থাকে, ঠিক আছে, অ্যাভারেজ স্পিডের মধ্যে লিখে রাখতে পারো, অ্যাভারেজ স্পিডের মধ্যে দুটো কনসেপ্ট থাকে। প্রথম কনসেপ্ট হচ্ছে যদি ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট বা ফিক্সড হয়, ঠিক আছে, যদি আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট বা ফিক্সড হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ স্পিড ডাইরেক্টলি বার করতে পারি, ঠিক আছে। সেই ক্ষেত্রে অ্যাভারেজ স্পিড আমরা বলতে পারি যে 2s1 s2 বাই s1 প্লাস s2, ঠিক আছে। অ্যাভারেজ স্পিড মানে কি হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে 2s1 ইন্টু s2 বাই s1 প্লাস s2।
আর যদি আমার টাইম কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে বলতে পারি s1 প্লাস s2 বাই 2। এই দুটো জাস্ট একটু আলাদা করে কনসেপ্ট আছে, এগুলো লিখে রাখতে পারো, এর থেকেও অনেক প্রশ্ন তোমার ফ্রেম হয় পরীক্ষাতে, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। তো মোটামুটি তোমরা অ্যাভারেজ স্পিডের যে কনসেপ্ট, ব্লার হয়ে গেল কারণ ক্যামেরাটা, চলো অ্যাভারেজ স্পিডের যে কনসেপ্ট, যেটাও এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটা আমরা এখন অবধি কভার করে নিয়েছি, ঠিক আছে, 30 মিনিটের মধ্যে। আমি তোমাদের বলবো যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, এই কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, ক্রিস্টাল ক্লিয়ার থাকে, তো তোমরা পরীক্ষায় নিশ্চয়ই সফলতা পাবে, ঠিক আছে। বিকজ এই চ্যাপ্টারে প্র্যাকটিস তো দরকার, শর্ট ট্রিক্স আছে, অনেক কিছুই আছে, বাট তার আগে আমাদের কিন্তু কনসেপ্ট খুব ভালোভাবে বুঝতে হবে, এক্সট্রিম ক্রিস্টাল ক্লিয়ার আমার কনসেপ্ট থাকা চাই, তারপর তো বাকি জিনিস। চলো এবার যে জিনিসটা আছে সেটাকে বলা হয় রিলেটিভ স্পিড কি হয়, ঠিক আছে। কি স্পিড? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হয় দেখো, রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে যখন আমি কোনো কিছু কম্পেয়ার করি কারোর সাথে, ঠিক আছে। রিলেটিভ মানে কি? সে আমারই কোনো রিলেটিভ, মানে রিলেটিভকে বাংলায় কি বলবো, মানে আমারই কোনো চেনা পরিচিত, বা আমি কারোর সাথে কম্পেয়ার করছি, আত্মীয়, ঠিক আছে। আত্মীয় মানে কি? নিজেরই কেউ। তার মানে আমি দেখ ম্যাক্সিমাম কি হয় বাড়িতে, তোমরা যদি জানো ভালো করে, যে অনেকের বাড়িতে যে কোনো একটা রিলেটিভ যে কোনো বড় চাকরি করে, কোনো ভালো জায়গায় কাজ করে, ঠিক আছে, তার সাথে দেখবে তোমাদের বাবা মা অনেক সাথে কম্পেয়ার করে যে অমুকের ছেলে বা অমুকের মেয়ে খুব ভালো জায়গায় কাজ করে, তার মানে কি কম্পারিজন হচ্ছে একটা। তো সেই সেম কম্পারিজন কিন্তু এখানেও তোমার হয় রিলেটিভ স্পিডের কনসেপ্টের মধ্যে। একটু একে বোঝাই, চলো। ধরো তুমি আজকে হচ্ছে তোমার 31 বলছি, আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। অনেকেই কালকে বা পরশু তোমরা ঘুরতে যাবে। কিসে করে ঘুরতে যাবে? ট্রেনে করে ঘুরতে যাবে। এবার সাপোজ তুমি, এটা হচ্ছে তোমার ট্রেনের বগি, তুমি এই ট্রেনের জানলার ধারে বসে আছো, ঠিক আছে, তুমি ট্রেনের জানলার ধারে বসে আছো। তোমার ট্রেন যাচ্ছে হচ্ছে, সাপোজ আমি যদি তোমায় বলি যে সাপোজ তোমার ট্রেন যাচ্ছে শিয়ালদার থেকে শিলিগুড়ি যাচ্ছে, ঠিক আছে। সাপোজ তোমার ট্রেন মুভ করছে এদিকে, ঠিক আছে, এদিকে তোমার ট্রেনটা মুভ করছে। তুমি কোথায় বসে আছো? জানলার ধারে বসে আছো, বা কানে হেডফোন, ভালো সিন সিনারি দেখছো। তুমি তোমার ট্রেনের যে গতিবেগ সেটা সাপোজ হচ্ছে আমার s1 কিলোমিটার পার আওয়ার। তোমার ট্রেনের গতিবেগ কত হচ্ছে? s1 কিলোমিটার পার আওয়ার। তুমি দেখতে পারবে, বা এটা তোমরা হয়তো মেসেজ করেছো অনেকবার, যে তোমার অপোজিট দিকের থেকে যদি কোনো ট্রেন আসে, তোমার ফিল হবে যে পাশের যে ট্রেন তার গতিবেগটা মারাত্মক স্পিডে। এটা নিশ্চয়ই হয়েছে তোমাদের সাথে যখন তোমরা ট্রেনে করে ট্রাভেল করো, যে তুমি যেদিকে যাচ্ছ তার অপোজিট ডিরেকশন থেকে যদি কোনো ট্রেন আসে, তোমার দেখে মনে হবে যে সেই পাশের ট্রেনের গতিবেগ মারাত্মক স্পিড, বাট অ্যাকচুয়ালি তা কিন্তু হয় না। এখানেই কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় কনসেপ্ট অফ রিলেটিভ স্পিড। অ্যাকচুয়ালি হয়টা কি? তাহলে এই যে ট্রেন, এই ট্রেনের গতিবেগ কত হয়ে গেল? s2 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমার রিলেটিভ স্পিড কি হবে? লিখে রাখো এখানে পয়েন্ট করে, when moving in opposite direction, সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড আমার কি হবে? s1 প্লাস s2। যখন দুটো ট্রেন বা দুটো গাড়ি বা দুটো সাইক্লিস্ট যাই হোক না কেন অপোজিট ডিরেকশনে মুভ করছে, সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড আমার কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড আমার কি হয়? প্লাস হয়ে যায়, ঠিক আছে। চলো পরবর্তী কনসেপ্ট রিলেটিভ স্পিডের মধ্যে, যে when two objects are moving in same direction, ঠিক আছে, or parallel, সেম ডিরেকশন, বা যদি কোনো দুটো অবজেক্ট প্যারালালি মুভ করে, মানে ধরো তোমার ট্রেন 1 নম্বর লাইন দিয়ে যাচ্ছে, আরটা ট্রেন পাশাপাশি যাচ্ছে তোমার 3 নম্বর লাইন দিয়ে, ঠিক আছে। বা তুমি দেখবে যারা দমদমের আশেপাশে থাকো, যে একদিক দিয়ে ট্রেন বনগাঁ থেকে দমদমের দিকে আসছে, একটা ট্রেন কৃষ্ণনগর থেকে দমদমের দিকে আসছে, এবং একটা পয়েন্ট অফ টাইমে দুটো ট্রেন পাশাপাশি হয়ে যায়। তখন তুমি ফিল করবে তোমার যে পাশে যে ট্রেনটা তার গতিবেগ কিন্তু অনেক কম, বা হয়তো মানে মনে হচ্ছে একদম স্লো মুভ করছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না। কেন? যখন সেম ডিরেকশন বা দুটো জিনিস প্যারালালি মুভ করে, তখন রিলেটিভ স্পিড আমার হয়ে যায় মাইনাসে। মানে এর যদি গতিবেগ হয় আমার s1,
আর এর যদি গতিবেগ হয় আমার s2, সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিড আমার কি হয়ে যাবে s1 মাইনাস s2। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমি s1 আগে লিখলেন, s2 কে মাইনাস কেন করলেন, s2 কেন হবে না? হবে, অ্যাকচুয়ালি রেজাল্ট যেটা আছে সেটা পজিটিভ বা মডের রেজাল্ট আসে। কেন এখানে বললাম, বিকজ যদি আমার s1 গ্রেটার দেন s2 হয় তাহলে আমি s1 কে আগে লিখবো, যদি আমার s2 স্পিড বেশি হয় সেই ক্ষেত্রে আমি s2 মাইনাস s1 কে আগে লিখবো, ঠিক আছে। যদি আমার s2 গ্রেটার দেন s1 হয়, সেটা নির্ভর করছে পরীক্ষা বা কোশ্চেনে কি দিয়েছে, ঠিক আছে। আলটিমেটলি মাথায় রাখতে হবে যে রিলেটিভ স্পিড আমার সবসময় কিসের মধ্যে আসবে, আমার মডের মধ্যে আসবে বা একটা পজিটিভ ভ্যালু আসবে, ঠিক আছে, বা আমার একটা পজিটিভ ভ্যালু আসবে। ক্লিয়ার? তো মূলত এই যে কনসেপ্ট গুলো দেখলে, এই কনসেপ্ট থেকেই তোমার প্রশ্ন আসে। কিসের ওপর প্রশ্ন আসে তোমাদের? স্পিড টাইম ডিস্টেন্স থেকে প্রশ্ন আসে। এছাড়াও একটা কনসেপ্ট আসে যেটা আমি অলরেডি ক্লাসে বহুবার বলেছি, সেটা হচ্ছে ট্রেনের স্টপেজের কোশ্চেন থাকে একটা, ঠিক আছে, স্টপেজের কোশ্চেন থাকে, ঠিক আছে। সেই স্টপেজের কোশ্চেন গুলো কি করে করতে হয় সেটা অলরেডি আমি পেড ব্যাচে তোমাদেরকে জানিয়েছি, ঠিক আছে। পেড ব্যাচে রেকর্ডিং ভিডিও করিয়েছি, ইউটিউব ক্লাসও কিন্তু বহুবার আমি জানিয়েছি। যদি দরকার পড়ে, হয়তো অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় প্রশ্ন আসেও না, ম্যাক্সিমাম এখনকার দিনে আসছে না। তো যারা জানো না তাদের ক্ষেত্রে অন্য কোনো দিন আমি একটা ক্লাসে বলে দেবো বা ডিসকাস করে দেবো। চলো পরবর্তী, তাহলে আমাদের স্পিড টাইম ডিস্টেন্সের, দাঁড়াও ক্যামেরা ব্লার হয়ে গেছে। তাহলে আমাদের স্পিড টাইম ডিস্টেন্সের যে মেন কনসেপ্টগুলো থাকে, সেই মেন কনসেপ্টগুলো কিন্তু আমি কভার করে দিয়েছি। এবার আমরা ঢুকবো কিসের কনসেপ্টে? ট্রেনের কনসেপ্টে, ঠিক আছে। কিসের কনসেপ্টে? ট্রেনের কনসেপ্টে। এবং এই যে ট্রেনের কনসেপ্টটা, সেটা আমি সম্পূর্ণ পরিমাণে তোমাদেরকে এঁকে বোঝাবো, ডায়াগ্রাম। তার কারণ আমি যখন শিখেছিলাম বা আমি যখন পড়েছিলাম, আমি আমার খাতায় একবারই ডায়াগ্রাম এঁকেছি, এবং তারপর থেকে ওই কনসেপ্টগুলো যতদিন বেঁচে থাকবো ততদিন মনে রাখতে পারবো, ঠিক আছে। কিন্তু যখন বোঝাবো ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এবার ধরো আমি বললাম যে একটা ট্রেন, এখনকার দিনে নতুন ট্রেন কি আছে, এখনকার দিনে নতুন ট্রেন হয়ে গেল তোমার, সাপোজ ধরো এটা হচ্ছে একটা ট্রেন, ঠিক আছে। ট্রেনটার নাম কি? ধরো এটা ট্রেন, নতুন লেটেস্ট ট্রেন কি আছে, বন্দে ভারত এক্সপ্রেস, ঠিক আছে। বন্দে ভারত এক্সপ্রেসে তুমি বসে আছো। এই ট্রেনের যে লেন্থ, এই ট্রেনের লেন্থ সাপোজ হচ্ছে আমার এল। এই ট্রেনটার লেন্থ কি হচ্ছে, সাপোজ আমি ধরলাম L1 ধরলাম, ঠিক আছে। এই ট্রেনের যে গতিবেগ সেটা হচ্ছে আমার কি s1। সেই ট্রেনের গতিবেগ কি হচ্ছে, সাপোজ আমার s1, ঠিক আছে। ভালো করে বুঝবে কি বললাম, যে এইটা কি, এটা হচ্ছে একটা ট্রেন। ট্রেনটা না ভালো করে আঁকি, ধরো এটা হচ্ছে আমার একটা ট্রেন, আমার ডায়াগ্রাম অত ভালো নয়, এটা হচ্ছে ট্রেন, এটা অনেকটা বাসের মতন হয়ে যাচ্ছে ট্রেনের জায়গায়। চলো ঠিক আছে, বুঝতে পারছো আশা করছি। এটা হচ্ছে একটা ট্রেন, যার লেন্থ কত, লেন্থ হচ্ছে L1, তার গতিবেগ হচ্ছে s1, ঠিক আছে। এবার সাপোজ এই ট্রেনটা একটা পোলকে ক্রস করছে, সাপোজ এই ট্রেনটা একটা পোলকে ক্রস করছে, তাহলে আমাকে বলো যে এই ট্রেনটার এই পোলটিকে ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। এই ট্রেনটার এই পোলটিকে ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে। তাহলে ফর্মুলা আমরা কি পড়েছি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে সেই ক্ষেত্রে একটা কথা বলো, যে এই পোলের কি কোনো ইন্ডিভিজুয়ালি ডিস্টেন্স আছে? ডিস্টেন্স নেই। অনেকে বলতে পারে স্যার পোলের হাইট রয়েছে, ওইসব হয় না। হাইটটা বা পোলটার হাইট আমরা নেগলিজিবল অ্যাজিউম করি, মানে কোনো কনসিডার করি না। তাহলে আমার টাইম ইকুয়াল টু কি হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড হওয়া উচিত। তাহলে ডিস্টেন্স কি নেবো, ডিস্টেন্স নেবো আমরা হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন। ডিস্টেন্স কি হয়ে যাবে, ডিস্টেন্স হবে আমার লেন্থ অফ দ্য ট্রেন, বা আমি যেটাকে বললাম L1। আর স্পিড কি হবে, স্পিড হচ্ছে আমার স্পিড অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন। এখানে লিখে রাখো এটা কি, লেন্থ অফ ট্রেন, আর এটা কি বলতে পারো, স্পিড অফ ট্রেন, ঠিক আছে। তাহলে আমার টাইম বা এই পোলটিকে ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে, টাইম ইকুয়াল টু হয়ে গেল লেন্থ অফ দ্য ট্রেন বাই স্পিড অফ দ্য ট্রেন। তাহলে যদি এক্সাম্পল দিই, L1 এর ভ্যালু সাপোজ বললাম আমি 400 মিটার, আর স্পিড সাপোজ আমি বললাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এই টাইম কত লাগে ক্রস করতে, 400 বাই 20, তাহলে কত হয়ে গেল 20 সেকেন্ডস। ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে, 20 সেকেন্ডস আমার
টাইম লাগবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, স্যার সবসময় কি টাইম বার করতে দেবে আমাকে পরীক্ষাতে? না ভাই, তোমাকে এই তিনটের মধ্যে কোনো দুটো ভ্যালু দিয়ে দেবে, তোমাকে আটটা বার করতে হবে। এরকম অনেক মিক্স ভ্যারাইটির প্রশ্ন থাকে, আস্তে আস্তে আমি তোমাদের বলবো, ঠিক আছে? আজকে জাস্ট যেহেতু কনসেপ্ট, এই কনসেপ্টগুলোকে ভালো করে দেখে রাখো, ঠিক আছে? এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমার ফার্স্ট ভ্যারাইটি, ঠিক আছে? এটা হয়ে গেল কি ফার্স্ট ভ্যারাইটি। এবার তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার সবসময় কি পোল ক্রস করলে হবে? যদি এ যায় কোনো গাছ থাকতো, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, যদি আইফেল টাওয়ার থাকতো, সব ক্ষেত্রে এই কনসেপ্টটা লাগাবে। তার মানে লিখতে পারো যে এইখানে কি রয়েছে, এটা কোনো একটা পোল হতে পারে, কোনো একটা ট্রি হতে পারে, পোল, ট্রি, ঠিক আছে? এছাড়াও কোনো একটা টাওয়ার হতে পারে, বা অথবা কোনো একটা ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে, কোনো একটা ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে, মানে কি স্ট্যান্ডিং ম্যান। কোনো একটা ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে সেটাকে বলতে পারো স্ট্যান্ডিং ম্যান। প্রতিটা কন্ডিশনে কিন্তু এই সেম জিনিসটাই হবে, ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট কনসেপ্ট। মানে কি, যে ধরো এই ট্রেনটা কোনো একটা ব্যক্তি যে দাঁড়িয়ে রয়েছে তাকে ক্রস করলো, সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। কোনো একটা টাওয়ার থাকলো, সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। কোনো একটা গাছ থাকলো, সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। কোনো একটা বিল্ডিং থাকলে, ঠিক আছে, সেম কনসেপ্টই আমরা অ্যাপ্লাই করব এটার ক্ষেত্রে, ঠিক আছে? চলো পরবর্তীতে আসা যাক। পরবর্তী কোশ্চেন, পরবর্তী টাইপ কি হয়? পরবর্তী টাইপ হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। চলো দ্বিতীয় কন্ডিশনে আসা যাক। দ্বিতীয় কন্ডিশনে আসা যাক। দ্বিতীয় কন্ডিশন কি বলছে? দ্বিতীয় কন্ডিশন বলছে যে এটা হচ্ছে আমার ট্রেন, এটা হচ্ছে আমার ট্রেন। এই ট্রেনের যে লেন্থ, এই ট্রেনের লেন্থ কত? লেন্থ হচ্ছে L1। এই ট্রেনের যে স্পিড, স্পিড কত হচ্ছে? S1, ঠিক আছে? এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে ক্রস করতে কতক্ষণ টাইম লাগবে? ধরো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে সাপোজ একটা প্ল্যাটফর্ম। যেই প্ল্যাটফর্মের লেন্থ সাপোজ হচ্ছে আমার L2, যেই প্ল্যাটফর্মের লেন্থ সেটা হচ্ছে আমার L2। সাপোজ প্ল্যাটফর্মের আমি নাম দিলাম ব্যারাকপুর, ঠিক আছে? ঠিক আছে, তার মানে ধরো এই প্ল্যাটফর্মটার মধ্যে একটা ট্রেন ঢুকছে, এই প্ল্যাটফর্মের মধ্যে একটা ট্রেন ঢুকছে, তাহলে এই ট্রেনটার এই প্ল্যাটফর্মকে ক্রস করতে কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে যে সাপোজ এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, সাপোজ এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম, ঠিক আছে? এই যখন কি হবে, এইটা হচ্ছে যদি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা লেন্থ রয়েছে। এবার দেখো এই লেন্থ অনেক বড় লেন্থ হয় প্ল্যাটফর্মে, তো এখানে নেগলিজিবল আমরা কনসিডার করতে পারি না, এর ইন্ডিভিজুয়ালি আমরা লেন্থ কিন্তু কনসিডার করি আমরা। তাহলে যখন এই প্ল্যাটফর্মটাকে ট্রেন ক্রস করছে, মানে কি এই ট্রেনের মুখটা যেখানে লোকো পাইলট বসে থাকে, সে ঢুকছে কোথায়? এখানে। এবং সে কমপ্লিট ট্রেনটা কখন ছাড়ছে? যখন এই বগির লাস্ট বা যে তোমার এই পেছনে থাকে একদম, ঠিক আছে, সিগন্যাল ম্যান যে ঝান্ডা দেখায়, নাম ভুলে যাচ্ছি, আরে এইখানে যে বসে ট্রেনের লাস্টে একদম গার্ড, গার্ডের বগিকে ছাড়ছে, ততক্ষণ কিন্তু ট্রেনটা পুরো কভার করছে। তাহলে ডিস্টেন্সটা কি হবে? এই লেন্থ অফ দিস প্লাস আমার লেন্থ অফ ট্রেন, ঠিক আছে? কেন কি প্ল্যাটফর্ম যখন এন্ট্রি নিচ্ছে, এন্ট্রি কে নিচ্ছে লোকো পাইলট, যখন প্ল্যাটফর্ম ছাড়ছে তখন এক্সিট কে নিচ্ছে যে ট্রেনের গার্ড। তার মানে কি সেই ট্রেনের যে লেন্থ বা লেন্থ এখানে বা ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স হবে আমার লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম প্লাস লেন্থ অফ দ্য ট্রেন, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে টাইম ইকুয়াল টু কি হবে? টাইম ইকুয়াল টু হবে আমার লেন্থ, লেন্থ অফ প্ল্যাটফর্ম প্লাস লেন্থ অফ ট্রেন বাই স্পিড অফ ট্রেন। স্যার আপনি স্পিড অফ প্ল্যাটফর্ম নিলেন না কেন? বিকজ প্ল্যাটফর্ম কি নড়াচড়া করে? করে না, প্ল্যাটফর্মে তো কোনো স্পিড থাকে না। তাহলে সেই ক্ষেত্রে টাইম কি হবে? টাইম ইকুয়াল টু হবে লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম মানে হচ্ছে L1, সরি লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম বা লেন্থ অফ দ্য ট্রেন একই ব্যাপার, বাই লেন্থ অফ দ্য ট্রেন ডিভাইডেড বাই স্পিড অফ দ্য ট্রেন মানে হচ্ছে S1, ঠিক আছে? বোঝা গেছে এই জায়গাটা কি আসছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো কোশ্চেনটা, কনসেপ্টটা? এবার এখানে এটা কার কার জন্য হতে পারে, লাগু হতে পারে?
কোনো প্রথম হচ্ছে প্ল্যাটফর্ম হতে পারে, কোনো একটা ব্রিজ হতে পারে, ঠিক আছে? দুটোর জন্য কিন্তু সেম কনসেপ্ট থাকবে। এবার দেখো প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে দেবে, জাস্ট আমি যেহেতু আজ অ্যাপ্লিকেশন চ্যাপ্টার বা অ্যাপ্লিকেশন পড়াচ্ছি সেই ক্ষেত্রে জাস্ট কনসেপ্টটা বোঝো, ঠিক আছে? যে অনেক সময় বলবে তোমার লেন্থ অফ প্ল্যাটফর্ম দেবে, স্পিড অফ ট্রেন দেবে, টাইম বলবে, তোমাকে বার করতে হবে ট্রেনের লেন্থ কত, ঠিক আছে? এরকম ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসে, সেগুলো অলরেডি আমি ক্লাসে করিয়েছি, পেড ওয়াচও করিয়েছি। যেহেতু আজ কনসেপচুয়াল ক্লাস, আমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝবো, যাতে আমাদের কোশ্চেন থাকলে, মানে ব্যাপারটা কি হচ্ছে যে আমি কেন এত ধরে ধরে বা একে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে যখন আমরা পরীক্ষায় প্রশ্নটা পাবো, আমি যেন জিনিসটাকে ইমাজিন করতে পারি, যেন আমি জিনিসটাকে বুঝতে পারি যে আলটিমেটলি হচ্ছে কি জিনিসটা। এরকম না হয় যে আমার ঘোলাটে থাকে একটা দৃষ্টিটা, যে কাকে কি ক্রস করছে বুঝতে পারছি না, কেন কি হচ্ছে, ওই সব ভাই যেন না গল্প হয়, ঠিক আছে? বোঝা গেছে? এবার দুটো, এবার যে জিনিসটা বুঝবে যে ধরো এটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনের লেন্থ আমি ধরলাম L1, এই ট্রেনের স্পিড ধরলাম আমি S1। এবার এখান থেকে দুটো ভ্যারাইটি বা দুটো কনসেপ্ট দাঁড়ায়, ঠিক আছে? একটা হচ্ছে এটা ধরো আমি বললাম ট্রেন এ, ঠিক আছে? আর একটা ট্রেন রয়েছে, ঠিক আছে? একটু সাইডে লিখছি আমি, আটটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটার লেন্থ হচ্ছে আমার L2, স্পিড হচ্ছে আমার S2, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেন বি। প্রথম কি হবে, when train A crosses train B in the same direction and in the opposite direction, ঠিক আছে? একটা কনসেপ্ট কি দ্বারা এখান থেকে, একটা হওয়া উচিত সেম ডিরেকশনে ক্রস করতে পারে বা আমার অপোজিট ডিরেকশনে ক্রস করতে পারে, ঠিক আছে? স্যার একটু ভেঙে মানে বোঝাবেন? একদমই মানে বোঝাবো। তার মানে দেখো এই ট্রেনটা যখন এই ট্রেনটিকে ক্রস করবে, এবার দেখো এর মুখটা কোন দিকে, এদিকে, বাদিক ডান দিকে মুখ, এখানে লোকো পাইলট কোথায় বসে আছে, এখানে বসে আছে। তার মানে এদিকে একটা ট্রেন আর এদিকে একটা ট্রেন, কিরকম ফেসিং, অপোজিট ফেসিং। রিলেটিভ স্পিডের কনসেপ্টে কি বললাম, যে এই ক্ষেত্রে স্পিড আমার কি হবে, সবসময় প্লাস হবে, স্পিড আমার কি হবে, প্লাস হবে। তার মানে অপোজিট যদি থাকে, রিলেটিভ স্পিড আমার কি হবে, প্লাস হবে। যদি আমার সেম ডিরেকশন বা যদি আমার প্যারালাল থাকে, তাহলে আমার রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে। একটু আগে বুঝিয়েছি কনসেপ্ট ক্লাসের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে এই ট্রেনটার আমার লেন্থ কত হচ্ছে L1, এর লেন্থ হচ্ছে L2, এর স্পিড হচ্ছে S1, এর স্পিড হচ্ছে S2। তাহলে আমার টাইম ইকুয়াল টু কি হবে, লেন্থ অফ ট্রেন 1 বাই লেন্থ অফ ট্রেন 2 বাই স্পিড অফ ট্রেন 1 প্লাস আমার স্পিড অফ ট্রেন 2, ঠিক আছে? বোঝা গেছে এই জায়গাটা? কাউ ডাউট থাকলে বলবে, এই জায়গাতে। ক্লিয়ার? বোঝা গেছে এই জায়গাটা? দেখো ক্লিয়ার? তাহলে এটা কখন, এটা যখন দুটো ট্রেন আমার অপোজিট ডিরেকশনে মুভ করবে, ঠিক আছে? অপোজিট ডিরেকশনে দুটো ট্রেন যখন আমার মুভ করবে, তখন আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার ধরো আমি বলতে পারি যে স্যার যদি তারা প্যারালালি বা সেম ডিরেকশনে মুভ করে, তাহলে ধরো এদিকে ট্রেন লেন্থ L1, স্পিড S1, আরটা ট্রেন যার S2, L2, ঠিক আছে? সাপোজ আমি অ্যাজিউম করলাম যে এই ট্রেনটিকে ওভারটেক করছে সেম ডিরেকশনে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি স্পিড অফ ট্রেন 1 গ্রেটার দ্যান স্পিড অফ ট্রেন 2 হওয়া উচিত। যদি আমার সেকেন্ড ট্রেন, মানে ধরো আমার এটা হচ্ছে ট্রেন এ, এটা হচ্ছে আমার ট্রেন বি, তো যদি আমার ট্রেন বি কে ওভারটেক করে, তার মানে অবভিয়াসলি আমার S1 এর যে গতিবেগ সেটা বেশি হওয়া উচিত S2 থেকে। তাহলে এই ক্ষেত্রে S1 শুড বি গ্রেটার দ্যান S2। স্পিড বাড়িয়ে না ওভারটেক করবে, সেম ডিরেকশন, তাহলে সেই ক্ষেত্রে টাইম ইকুয়াল টু কি হবে, লেন্থ অফ ট্রেন 1 প্লাস আমার লেন্থ অফ ট্রেন 2 ডিভাইডেড বাই স্পিড অফ ট্রেন 1 মাইনাস আমার স্পিড অফ ট্রেন 2। কখন, যখন আমার S1 গ্রেটার দ্যান S2 হওয়া উচিত, ঠিক আছে? এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি তো স্পিডটাকে মাইনাস করলাম, তাহলে আমি স্পিডটাকে তো আমি মাইনাস করলাম, বাট আমি লেন্থটাকে সেম কেন রেখেছি? দেখো ধরো এদিক থেকে ট্রেন এদিকে আসছে, এদিক থেকে ট্রেন আসছে, এটা হচ্ছে তখন এর লোকো পাইলট আর এর লোকো পাইলট একে অপরকে টাচ করলো, টাচ করার পর যখন ওরা ক্রস করছে, তার মানে কি এইখানকার যে গার্ড আর এখানকার যে গার্ড, তারা কি একে অপরকে ক্রস করছে, তার মানে কি আলটিমেটলি দুটো লেন্থই আমার অ্যাড হয়, সেটা প্যারালালি গিয়ে ক্রস করুক বা সেম ডিরেকশনে ক্রস করুক, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? কারো ডাউট থাকলে বলবে। এবার স্যার যদি তোমার প্রশ্ন আসতে পারে, স্যার এমনও তো হতে পারে যে এর স্পিডটাই বেশি আগে যাচ্ছে, ঠিক আছে? তাও হতে পারে,
সেই ক্ষেত্রে কি S2 গ্রেটার দ্যান S1 যদি হয় তখন আমি কি লিখবো, যদি S2 গ্রেটার দ্যান S1 হয় কিছুই না, তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, লেন্থ অফ ট্রেন 1 বাই লেন্থ অফ ট্রেন 2 ডিভাইডেড বাই স্পিড অফ ট্রেন 2 মাইনাস স্পিড অফ ট্রেন 1, ব্যাস কিছুই নেই এর মধ্যে। দেখে নাও একবার ভালো করে, পুরো দেখে নাও, কারো ডাউট থাকলে বলবে এই জায়গাটা ভালো করে। যেগুলো পড়াচ্ছি আজকের ক্লাসটা সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট ওয়াইজ এর ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার কার ক্ষেত্রে হলো, যে যখন একটা ট্রেন একটা পোলকে বা একটা গাছকে বা একটা স্ট্যান্ডিং ম্যানকে ক্রস করছে আমরা সিনারিও বুঝলাম, যখন একটা ট্রেন একটা ব্রিজকে ক্রস করছে বা কোনো একটা প্ল্যাটফর্মে ক্রস করছে তখন আমরা বুঝলাম, যখন একটা ট্রেন আর ট্রেনকে ক্রস করছে চাহে ওটা সেম ডিরেকশন হোক বা অপোজিট ডিরেকশন হোক সেটাকে আমি বুঝলাম। আর একটা থাকে যেখান দিয়ে অনেক সময় প্রশ্ন তোমাদের ফ্রেম হয়, দ্যাট ইজ যদি আমি তোমাদের বলি যে একটা ট্রেন যে ট্রেনের লেন্থ হচ্ছে আমার L1, যার স্পিড হচ্ছে আমার S1, ঠিক আছে, যার স্পিড হচ্ছে আমার S1, সেই ট্রেনটা একটা ব্যক্তিকে ক্রস করছে, ঠিক আছে, সেই ট্রেনটা একটা ব্যক্তিকে ক্রস করছে, যে ব্যক্তির গতিবেগ হচ্ছে S2, যেই ব্যক্তির গতিবেগ হচ্ছে S2। এবার ঘটনা যেটা হচ্ছে যে এই ব্যক্তিকেও দুভাবে ক্রস করতে পারে, ঠিক আছে, একটা হচ্ছে কি সেম ডিরেকশনে ক্রস করতে পারে, একটা হচ্ছে কি অপোজিট ডিরেকশনে ক্রস করতে পারে। সেটা নির্ভর করবে এই ব্যক্তিটা কোন দিকে মুভ করছে, ট্রেনের দিকে মুভ করছে না বা ট্রেনের সমান সমান বা প্যারালালি মুভ করছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট সিনারিও কি হবে, যদি সেম ডিরেকশনে মুভ করে তাহলে এর গতিবেগ কত, S2। আর অবভিয়াসলি মাথায় রাখবে যে একটা ট্রেনের স্পিডের কম্পেয়ারে একটা গতিবেগ একটা ব্যক্তির গতিবেগ কিন্তু অনেক কম হয়, তাহলে মাথায় রাখবে যে S1 শুড অলওয়েজ গ্রেটার দ্যান S2, ঠিক আছে, এটা কিন্তু এই ম্যানের কন্ডিশনে সবসময় কিন্তু লাগু হবে, ঠিক আছে। তাহলে S1 শুড অলওয়েজ বি গ্রেটার দ্যান S2, ঠিক আছে, বোঝা গেছে, অলওয়েজ। কখন বললাম, এটা কিন্তু সবসময় কোন একটা ব্যক্তির সাথে কম্পেয়ার হবে, কারণ ট্রেনের গতিবেগ যদি 40 কিলোমিটার পার আওয়ার হয় সেই ক্ষেত্রে এই ব্যক্তির গতিবেগ হবে 5 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো এটা সবসময় S1 গ্রেটার দ্যান S2 হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার যে রিলেটিভ স্পিড সেটা আমার কি হবে, সেটা হবে আমার S1 প্লাস আমার S2, যেহেতু কোন ডিরেকশন আমার অপোজিট ডিরেকশন। তাহলে আমি কি লিখতে পারি, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স কি হবে, লেন্থ অফ ট্রেন 1, লেন্থ অফ ট্রেন 1। এবার দেখো এই ব্যক্তি চাহে ওর 6 ফুট হাইট হোক না কেন, তার হাইট এই ট্রেনের লেন্থের কাছে নেগলিজিবল বা কিছুই না, আমরা কনসিডার করি না। তাহলে লেন্থ অফ ট্রেন 1 বাই আমার স্পিড অফ ট্রেন 1 প্লাস আমার স্পিড অফ ট্রেন 2, কখন, যখন এটা অপোজিট ডিরেকশন। আর যদি এটা আমার সেম ডিরেকশন হয় তাহলে টাইম ইকুয়াল টু কি হবে, লেন্থ অফ ট্রেন 1 বাই S1 মাইনাস S2, ঠিক আছে, যখন এটা আমার সেম ডিরেকশন, ঠিক আছে। এবং সবসময় মাথায় রাখবে আমি S1 থেকে S2 কে মাইনাস করব, কেন, আমার S2 এর গতিবেগ সবসময় বেশি হবে, সরি S1 এর গতিবেগ সবসময় বেশি হবে S2 থেকে। দেখে নাও একবার। তাহলে বিভিন্ন আমি ট্রেনের কনসেপ্ট পড়ালাম, এবার তারপর তোমাদের বুঝতে হবে যে কোনটা এক্সামে আসতে পারে, কি টাইপের কোশ্চেন ফ্রেম হয়, সেটা আমি ক্লাসে ডিসকাশন করেছি। তো এখন অবধি বলো কতটা তোমাদের ক্লিয়ার হলো। এই ভিডিওটাকে যতবার পারবে এই ভিডিওটাকে দেখবে, যতবার পারবে এই ভিডিওটাকে তোমরা দেখবে, ঠিক আছে। বিকজ আমি বারবার বলছি যে কোনো এক্সাম হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, তার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও। বিকজ যে আমরা শুধুমাত্র দেখো এই চ্যাপ্টারে কোশ্চেন করলে হবে না, এই চ্যাপ্টারে তোমাদেরকে যদি আমার কনসেপ্ট পুরো মাইন্ডে থাকে তখনই গিয়ে আমি কোশ্চেন ধরতে পারবো। বিকজ দু রকম স্টুডেন্ট হয়, একটা স্টুডেন্ট যে যারা প্রচুর তো কোশ্চেন করছে বা তাদের মধ্যে বেসিক ক্ল্যারিটি নেই, ক্রিস্টাল ক্ল্যারিটি নেই যে কনসেপ্ট কখন কি হচ্ছে। এবং এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। কোশ্চেন তো তার পরের জিনিস, নেক্সট ফেজ হচ্ছে কোশ্চেন করা, আগে হচ্ছে কনসেপ্ট তোমায় বুঝতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? চলো তারপর শুরু করা যাক। তারপর যে লাস্ট আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কনসেপ্ট অফ বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্ট, ঠিক আছে, বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্ট। দেখো এই বোট অ্যান্ড স্ট্রিমের যে কনসেপ্ট এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ স্যার? তার কারণ হচ্ছে এর থেকেও কোশ্চেন কিন্তু অনেক সময় দিয়ে দেয়, এবং এটাকে আমি একদম তোমাদেরকে সিম্পলিফাইড মেথডে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। আর যারা পেড ব্যাচের স্টুডেন্ট অলরেডি নিউমেরিক্যালস এর রেকর্ডিং তোমাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে, ঠিক আছে।
যারা পেড ব্যাচের স্টুডেন্ট আমরা রয়েছে তোমাদের কিন্তু নিউমেরিক্যালস অলরেডি প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে তোমরা কোশ্চেন সেই রেকর্ড ভিডিওগুলো তোমরা দেখে কোশ্চেন কিন্তু করতে পারো, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আজকে বোঝা যাক যে বোট অ্যান্ড স্ট্রিমের কনসেপ্ট কি হয়। বোট মানে কি? বোট মানে স্যার বোট মানে হচ্ছে নৌকা। স্ট্রিম মানে কি? স্ট্রিম মানে হচ্ছে জলের যে ফ্লো বা জলের যে বাহাব যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? স্ট্রিম বলি, ঠিক আছে। ধরো আমার ইচ্ছা হয়েছে আমি বেলুড় মঠ ঘুরতে যাব, তাহলে বেলুড় মঠ ঘুরতে যাওয়ার কি আমাকে দক্ষিণেশ্বর থেকে নৌকা করে গঙ্গা ক্রস করে যেতে হয় বেলুড় মঠ ঘুরতে যাওয়ার জন্য? তাহলে সেই ক্ষেত্রে কি দেখো, একবার আমি একবার আমি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাচ্ছি, একবার আমি বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর আসছি, কিন্তু নদীর যে গতিবেগ সেটা সবসময় কি সেম থাকছে। বাট বোটটা কি একবার সে অপোজিট মানে উইথ দ্য ফ্লো অফ গঙ্গা যাচ্ছে, আরেকবার আগেন্স্ট দ্য গঙ্গার যে ফ্লো সেটা আসছে, সেটাই ওকে বলা হয় ডাউন স্ট্রিম এন্ড আপস্ট্রিম। বুঝাচ্ছি আমি আস্তে আস্তে। ধরো এটা হচ্ছে একটা নৌকা, এটা হচ্ছে একটা নৌকা, ঠিক আছে। সেই নৌকার যে গতিবেগ সেটাকে আমি বলতে পারি কি বি। নৌকার গতিবেগ কি বলতে পারি আমি? বি, বা স্পিড অফ দ্য বোট যেটাকে বলা হয় সেটাকে আমরা কি বলি? বি লিখছি। লিখে নাও এখানে ভালো করে, স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার ইজ ইকুয়াল টু কি আমার? বি। স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার মানে কি হয়ে গেল আমার? বি। ক্লিয়ার? তার মানে কি এই বোটের যে গতিবেগ সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এবার ধরো এই বোটটা কিসে যাচ্ছে? নদীতে, নদীতে যাচ্ছে বা গঙ্গায় ট্রাভেল করছে। গঙ্গার যে ডিরেকশন, গঙ্গা ডিরেকশন সাপোজ হচ্ছে এদিকে, বা ওয়াটারের যে ডিরেকশন, জলের ডিরেকশন সেটা সাপোজ হচ্ছে এদিকে। তার মানে আমি বলতে পারি ধরো যেদিকে আমার বোট মুভ করেছে সেদিকে আমার জলটা মুভ করেছে, বা জলের ডিরেকশন যেদিকে সেদিকে আমার বোটের ডিরেকশন। এবং এই জলটাকে আমরা কি বলি? স্পিড অফ ওয়াটার, ঠিক আছে। কি বলি? স্পিড অফ ওয়াটার বলে থাকি, অর ভালো ভাষায় স্পিড অফ স্ট্রিম বলে থাকি, ঠিক আছে। ওয়াটার বলে থাকি বা স্ট্রিম বলে থাকি। তাহলে প্রথম কন্ডিশনে কি হচ্ছে? যেদিকে আমার নৌকা মুভ করছে সেদিকে আমার জল মুভ করছে। নৌকার ডিরেকশন জলের ডিরেকশন সেম যদি থাকে সেটাকে আমরা কি বলি? সেটা কি আমরা নাম দিই হচ্ছে ডাউন স্ট্রিম। সেটা কি আমরা নাম কি দিই? ডাউন স্ট্রিম। তাহলে লিখে নাও এখানে যে ইফ দা ডিরেকশন অফ বোট and stream are same, then it is called downstream. তার মানে কি? তার মানে হচ্ছে যেদিকে আমার নৌকা মুভ করছে সেদিকে যদি আমার জল মুভ করে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ভালো ভাষায় ডাউন স্ট্রিম বলি। ভালো ভাষা মানে ইন টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ বলতে পারো, বা ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স সেটাকে আমরা কি বলি? ডাউন স্ট্রিম বলে থাকি। তাহলে ডাউন স্ট্রিম ইকুয়াল টু কি হবে? ডাউন স্ট্রিম ইকুয়াল টু হয় হচ্ছে আমার স্পিড অফ বোট প্লাস স্পিড অফ ওয়াটার। ডাউন স্ট্রিম মানে কি হয়ে গেল আমার? ডাউন স্ট্রিম ইকুয়াল টু হয়ে যায় স্পিড অফ বোট প্লাস স্পিড অফ ওয়াটার। এবার এখানে কিন্তু ওই রিলেটিভ স্পিডের কনসেপ্ট লাগাতে যেও না যে স্যার এখানে জল যেদিকে মুভ করছে নৌকা তো সেদিকে মুভ করছে, তা কিন্তু নয়। রিলেটিভ স্পিড হচ্ছে একটা ফিনোমিনা। রিলেটিভ স্পিড কি? রিলেটিভ স্পিড কি রিয়েলিটি? রিলেটিভ স্পিড কিন্তু কোনো রিয়েলিটি নয়, এটা হচ্ছে আমাদের মনের ধারণা। রিলেটিভ স্পিড যে আমরা কল্পনা করি যে সেই ক্ষেত্রে স্পিডটা কি যোগ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি কি তা হয়? অ্যাকচুয়ালি ট্রেনের যা গতিবেগ থাকে সেই গতিবেগে ট্রেন মুভ করে থাকে, বাট এটা কি রিয়েলিটি। সাপোজ জল যেদিকে যাচ্ছে সেদিকেই যদি আমার বোটটা মুভ করে তাহলে অবভিয়াসলি কি বোটটা আমার স্পিডে মুভ করবে, স্পিডে মুভ করবে। যেদিকে জল সেদিকে তুমি যদি যাও, তুমি যদি সাঁতার কাটো, যেদিকে তোমার জল মুভ করে সেদিকে তুমি সাঁতার যদি কাটো তুমি দেখবে ইজিলি সাঁতার কাটতে পারবে, বা তোমার গতিবেগটা বেড়ে যায়। এই কারণে কি হয় যে ডাউন স্ট্রিম মানে হচ্ছে বোটের স্পিড প্লাস আমি জলের স্পিডকে যোগ করি। আর একটা আছে সেটাকে বলা হয় আপস্ট্রিম। আপস্ট্রিম মানে কি? আপস্ট্রিম মানে হচ্ছে সাপোজ তোমার বোট মুভ করছে বাঁ দিক থেকে ডান দিক, আর তোমার জল মুভ করছে ডান দিক থেকে বাঁ দিক, ঠিক আছে। মানে কি অপোজিট ডিরেকশন। এটা হচ্ছে আমার বোটের গতিবেগ, এটা হচ্ছে আমার ওয়াটারের গতিবেগ। তাহলে যখন দুটো অপোজিট হয়, যখন নৌকা ডিরেকশন
আর জলের ডিরেকশন অপোজিট হয়, তাহলে অবভিয়াসলি কি সেই বোটটাকে বেশি স্ট্রাগল করতে হচ্ছে জলটাকে কাটানোর জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমার সেটাকেই নাম দেওয়া হয় আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিম মানে কি স্পিড অফ দ্য বোট মাইনাস স্পিড অফ দ্য ওয়াটার। আপস্ট্রিম মানে কি হয় স্পিড অফ দ্য বোট মানে স্পিড অফ মাইনাস স্পিড অফ দ্য ওয়াটার। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, কি প্রশ্ন স্যার, যে আপনি স্যার বোটটাকে কেন লিখলেন, ওয়াটার কেন আগে লিখলেন না? রিয়েলিটি বোঝো, যদি জলের গতিবেগ নৌকার গতিবেগ থেকে বেশি হয়ে যায়, সে নৌকাটা কি আগে মুভ করতে দেবে? সে নৌকাটাকে তো পিছনে ঠেলে দেবে। এই কারণে সবসময় মাথায় রাখবে যে বোটের স্পিড সবসময় বেশি হবে ওয়াটারের স্পিড থেকে, তাছাড়া নৌকাটাকে সে পেছনে ঠেলে দেবে। একদম রিয়েলিটির সাথে যুক্ত এই জিনিসগুলো, কনসেপ্ট গুলো। তাহলে এখনো অবধি আমি দুটো জিনিস পেলাম। স্যার কি কি পেলাম? এখনো দুটো জিনিস পেলাম। প্রথম কনসেপ্ট পেলাম যে আমার স্যার ডাউনস্ট্রিম মানে হয় স্পিড অফ বোট প্লাস স্পিড অফ ওয়াটার, আর স্যার আপস্ট্রিম মানে হয় আমার স্পিড অফ বোট মাইনাস স্পিড অফ ওয়াটার। ঠিক আছে স্যার, যদি আমি এই দুটো ইকুয়েশনকে অ্যাড করি আমি কিছু কি পাবো? নিশ্চয়ই পাবো। দেখো, ধরো এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। যদি দুটোকে আমি যোগ করি, আমার এই ওয়াটার কেটে যাবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ইজ ইকুয়াল টু 2b। তাহলে বি ইকুয়াল টু কি হয়ে গেল আমার ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। মানে যদি আমাকে শুধুমাত্র বলে পরীক্ষাতে আমাকে প্রশ্ন দেওয়া রয়েছে যে ডাউনস্ট্রিম স্পিড হচ্ছে সাপোজ 20, আপস্ট্রিম স্পিড হচ্ছে 10, তাহলে বলো বোটের গতিবেগ কত? তাহলে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 করবো, 30/2 মানে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আমার কি স্পিড অফ দা বোট। 15 কিলোমিটার পার আওয়ার কি হয়ে গেল স্পিড অফ দা বোট। তাহলে এই ক্ষেত্রে বলো যে স্পিড অফ দা স্ট্রিম কত হবে? 5 হবে, কেন বোট প্লাস ওয়াটার মিলিয়ে আমি কি পাচ্ছি? ডাউনস্ট্রিম পাচ্ছি। তাহলে ওয়াটারের গতিবেগ কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। স্যার একটু আমাদেরকে এইভাবে ক্যালকুলেশন করে দেখান। চলো ঠিক আছে, দেখাচ্ছি। ডাউনস্ট্রিম কি পেলাম? বোট প্লাস ওয়াটার। আপস্ট্রিম কি পেলাম? বোট মাইনাস ওয়াটার। এবার যদি প্রথম ইকুয়েশন থেকে, এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন, যদি প্রথম থেকে দ্বিতীয় ইকুয়েশনকে আমি যদি মাইনাস করিয়ে দিই, প্রথম থেকে দ্বিতীয়কে যদি মাইনাস করিয়ে দিই, তাহলে মাইনাস করলে কি হবে? সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে ডাউন মাইনাস আপ ইজ ইকুয়াল টু আমার 2w, আর ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2 আমায় কি দেবে? ওয়াটার দেবে। তাহলে যদি ইন্ডিভিজুয়ালি আমাকে বার করতে হয় যে জলের গতিবেগ কত, সেই ক্ষেত্রে আমি কি করব? ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম। সেম এক্সাম্পল, যদি ডাউনস্ট্রিম স্পিড আমার 20 থাকে, আপস্ট্রিম স্পিড যদি আমার 10 থাকে, তাহলে আমার ওয়াটারের গতিবেগ কি করে বার করব? ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে কত হয়ে গেল দেখো, 10 - 2 মানে 5 কিলোমিটার পার আওয়ার, যেটা তোমাদের একটু আগে বললাম। তো এই যে কনসেপ্টটা, ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই পরীক্ষাতে এক্সট্রিম ইম্পর্টেন্ট, যেটা অনেকে বুঝতে পারে না। দেখে নাও এই জায়গাটা, কোনো ডাউট থাকলে বলবে, জায়গাটা দেখে নাও একবার, ঠিক আছে। আচ্ছা, এর থেকেই আমরা যখন নিউমেরিক্যালস করব তখন এটা ইজি তোমাদের রেশিও মেথডটা শেখাচ্ছি, ঠিক আছে। আজকের লাস্ট এটা হবে রেশিও মেথড, যে রেশিও মেথডে আমরা যে কোনো কোশ্চেন সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। পেড ব্যাচের স্টুডেন্টরা যারা রয়েছে টেনশন নেওয়ার দরকার নেই, এই রেশিও মেথড বা এই কনসেপচুয়াল আমি আগেও বুঝিয়েছি, রেকর্ডিং এর মধ্যে রয়েছে। এবং এছাড়াও পেড ব্যাচের স্টুডেন্টদের জন্য নিউমেরিক্যালস রয়েছে, যে শর্টকাটে নিউমেরিক্যালস গুলো আমরা করতে পারি। তো দেখো, আটটা কথা বলে রাখি, যেটা পয়েন্ট করে নোট করে রাখবে সবসময় কি, সেটা হচ্ছে যে আমার ডাউনস্ট্রিম স্পিড সবসময় বেশি হবে আপস্ট্রিম স্পিডের থেকে, ডাউনস্ট্রিম স্পিড সবসময় বেশি হবে আমার আপস্ট্রিম স্পিডের থেকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, তোমার বোটের স্পিড সবসময় বেশি হবে তোমার জলের গতিবেগ থেকে। এটা যেন তোমরা ভুল না হয়, আর যখন আমরা রেশিও মেথড করব এখানে যেন আমার কোনো ভুল রেজাল্ট না আসে, ঠিক আছে। চলো, বোঝা গেছো? এবার খাতায় লেখো, একদিকে লিখবে বোট, একদিকে লিখবে হ্যাঁ ঠিক আছে, একদিকে লেখো বোট, একদিকে লেখো ওয়াটার, একদিকে লেখো ডাউনস্ট্রিম, একদিকে লেখো আপস্ট্রিম। 4টে পয়েন্ট তোমরা লেখো। দাঁড়াও, নেটটা কি চলছে না? দাঁড়া এক মিনিট, দাঁড়াও। ওকে, চলো শুরু করা যাক তাহলে। নেট ঠিক আছে। এবার আমাকে কিছু বলো, যে ধরো সাপোজ আমি ধরলাম যে আমার বোট হচ্ছে 20, বোট হচ্ছে কত? 20, জল হচ্ছে কত আমার? 10। বোটের গতিবেগ কত দেয়া প্রশ্নে?
20 কিলোমিটার পার আওয়ার, জল হচ্ছে আমার 10, তাহলে ডাউন আর আপ কি করে বার করব? তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি ডাউন আর আপ বার করতে হয়, একদম সোজা। ডাউন মানে কি? বোট প্লাস ওয়াটার, আর আপ মানে কি? বোট মাইনাস ওয়াটার। তাহলে 20 মাইনাস 10 করলে কত হয়ে গেল? 10 হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট ভ্যারাইটি। যেভাবে করাবো, যাই ভাই প্রশ্নের দিক না কেন তুমি উত্তর দিতে পারবে, শুধু একটু ধৈর্য রাখো। মেন জিনিস বোঝাচ্ছি, খুব ভালোভাবে ফোকাস রাখো, কেন সবসময় পরীক্ষা দেবে না, কিভাবে দিবে ফ্রেম হয় প্রশ্ন দেখাচ্ছি তোমাদেরকে। ধরো আমি তোমাকে বলি ডাউনস্ট্রিম তোমার দিয়েছে হচ্ছে 20, ঠিক আছে, আপস্ট্রিম তোমাকে দিয়েছে হচ্ছে 10। তাহলে যদি আমাকে বোর্ডার ওয়াটার বার করতে বলে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2 করলে কি পাবো? বোট পাবো। তাহলে 30/2 করলে কি পাবো? 15 মানে বোট পেলাম। আর 20 মাইনাস 10/2 করলে কি পাবো? আমি ওয়াটার পাবো। তাহলে 10/2 করলে 5 হয়ে গেল কি আমার? স্পিড অফ দ্য ওয়াটার। থার্ড টাইপের প্রশ্ন। এবার দেখো এগুলো খুব কমন থাকে। এবার যে জিনিসটা বোঝাবো সেটা কিন্তু খুব মন দিয়ে বুঝবে, ঠিক আছে, সেটা কিন্তু খুব মন দিয়ে বুঝবে, ঠিক আছে। স্যার কি জিনিস একটু বলবেন? চলো ঠিক আছে বলছি, দেখো ভালো করে। সাপোজ আমি বললাম তোমার বোটের গতিবেগ দেওয়া রয়েছে 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, ডাউনস্ট্রিম তোমার দেওয়া রয়েছে সাপোজ 25 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিম কত দেয়া? 25 কিলোমিটার পার আওয়ার দেয়া। কি কি জিনিস দেওয়া রয়েছে স্যার? প্রথম জিনিস যেটা দিলাম সেটা হচ্ছে বোটের গতিবেগ কত? 20 কিলোমিটার পার আওয়ার। ডাউনস্ট্রিম তোমার কত? 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেই ক্ষেত্রে জল এবং যদি আমাকে আপস্ট্রিম বার করে, তখন আমি কি করব? দেখো বোট প্লাস জল করে আমি ডাউন পাই, তাহলে 20-র সাথে আমি কি যোগ করবো যাতে আমার 25 হয়? তাহলে আমি 5 যোগ করবো ভাই। কি যোগ করব? 5 যোগ করব। এবং স্যার আপস্ট্রিম মানে কি? আপস্ট্রিম মানে হচ্ছে বোটের গতিবেগ মাইনাস আমার ওয়াটারের গতিবেগ। তাহলে আপস্ট্রিম কি হয়ে গেল আমার? 15 হয়ে গেল। শুধু বোঝো যে বড় বড় কমপ্লেক্স কোশ্চেন তোমরা যদি এই রেশিও মেথডটা অ্যাপ্লাই করো, কত শর্টকাটে, কত ইজিলি তোমাদের হয়ে যাবে। ফোর্থ পয়েন্টে আসা যাক। ফোর্থ পয়েন্ট কি বলছে? ফোর্থ পয়েন্ট তোমায় বলছে যে দেখো আমরা কি কি ইউজ করলাম। চলো এবার আমি যদি বলি যে তোমার কাছে ওয়াটার দেওয়া রয়েছে, ঠিক আছে, সাপোজ আমি বললাম আপস্ট্রিম কি হচ্ছে, ধরো আমি বললাম আপস্ট্রিম হচ্ছে তোমার 10, ওয়াটার সাপোজ তোমাকে দেওয়া রয়েছে 5, ঠিক আছে, এটা তোমার সরি এটা তো দেওয়া রয়েছে, ধরো এটা কত? 10। তোমাকে এইটা বার করতে হবে, এইটা একটা বার করতে হবে, ঠিক আছে, এইটা একটা বার করতে হবে, বোর্ড বার করতে হবে। এটা কত দেওয়া রয়েছে? 5 দেওয়া রয়েছে। তাহলে দেখো আমার আপস্ট্রিম কত? 10, জল কত? 5। তারপর আমি কার সাথে 5কে রিডিউস করব যাতে আমি 10 পাই? কার সাথে 5কে রিডিউস করবো যাতে আমি 10 পাই? তাহলে 15 সাথে রিডিউস করব। আর যদি আমি 15 বোর্ড পাই, 5 যদি জল হয়, তাহলে ডাউন কত হবে আমার? 20 হবে। যে জিনিসটা বোঝালাম, বারবার তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে এই জিনিসটা তোমরা খুব ডিটেলসে, খুব ভালোভাবে তোমরা কিন্তু বুঝে নাও, দরকার পড়লে রিপিট এই ভিডিওটা দেখবে। আচ্ছা, তাহলে আজকে আমরা এখনো অবধি বিভিন্ন যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্টগুলো আমরা পড়লাম। তোমাদের যদি কোনো ডাউট থাকে সেই ক্ষেত্রে আমার নাম্বার নিয়ে রাখো, 900079900045। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে। কারোর যদি কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞেস করার থাকে, ঠিক আছে, বা কোনো কোর্স রিলেটেড ইনফরমেশন চাই আরো কিছু, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আমাকে ডাইরেক্টলি কল করতে পারো। তো আজকের জন্য এইটুকুনি। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য খুব ভালো লেগেছে, খুব হেল্পফুল হয়েছে। তো থ্যাংক ইউ অল, ঠিক আছে। সবাই এরকম থেকো, আরো মজার মজার ভিডিও, কনসেপচুয়াল ভিডিও নিয়ে আসবো। টাটা সবাইকে।